শুরু করলাম অনুষ্ঠান একলা রাতে তোমার সাথে। আর আপনাদের সাথে রয়েছি যেমন আমি, ঠিক আমার সাথেও আরও কিন্তু 4জন মানুষ রয়েছেন। আর জানি আমাদের এই মানুষদের সাথে আপনারাও কিন্তু জুড়ে গেছেন, জুড়ে আছেন, সব সময় যেমন জুড়ে থাকেন। আশা রাখছি অনেকেই লিখছেন যে অসম্ভব আওয়াজ হচ্ছে, অনেকেই লিখছেন যে আওয়াজ আসছে না, অনেকে লিখছেন এবার ঠিক আছে। কি জানি এখন ঠিক আছে কিনা, কেউ লিখবেন তো, বলবেন এখন ঠিক আছে কেমন। শুরুতেই একটা গান শুনলাম, শিল্পী ছিলেন মহুয়া দাশগুপ্ত। খুব সুন্দর একটা গান দিয়েই কিন্তু শুরু করলাম আজকের অনুষ্ঠান। আপনারা অবগত আছেন যে আজ আমরা আপনাদের ফেব্রুয়ারি মাসের বিষয়ের উপর কতগুলো চিঠি আজকে আপনাদের শোনাবো। আজ কিন্তু চিঠিপত্রের একেবারেই শুরুর দিক, মানে আজ থেকেই কিন্তু শুরু হচ্ছে প্রথম পর্ব আজকে। আর বিষয় আপনারা জানেন যে
নবীন বরণের দ্বিধা, পিকনিক আর কথার কথা, এই তিনটি বিষয়ে আপনারা কিন্তু চিঠি লিখেছিলেন। প্রায় আমাদের দপ্তরে শখানেক চিঠি কিন্তু আমাদের হস্তগত হয়েছে, কিন্তু এতগুলো চিঠি তো আনা খুব কঠিন। মানে সময় তো একটা মাপকাঠি আমাদের বেঁধে রেখেছে। তো কি জানি কতগুলো চিঠি আপনাদের পড়ে শোনাবো। আপনারা সঙ্গে থাকুন। যারা আছেন অনেকের চিঠি কিন্তু আজকে আমার হাতে রয়েছে, মানে আমার হাতে নয়, আমাদের হাতে রয়েছে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন অনুষ্ঠান একলা রাতে তোমার সাথে। আজকে আমার সঙ্গে যেমন আপনারা আছেন, ঠিক আমাদের সবার সাথে রয়েছেন মীনা ঠাকুর, স্মিতা গুপ্ত বিশ্বাস, সুপর্ণা গাঙ্গুলি এবং এশা মৈত্র। আমরা তাহলে এবার চিঠিপত্রে এগিয়ে যাই। শুনছেন বেতার বন্ধন আয়োজিত অনুষ্ঠান একলা রাতে তোমার সাথে, আর আজ চিঠিপত্রের প্রথম পর্বের অনুষ্ঠান। বেতার বন্ধনে আজকের বিষয় নবীন বরণের দ্বিধা। লিখেছেন তপন কুমার মজুমদার, তেঘরিয়া, কলকাতা। সুপ্রিয় বেতার বন্ধন, যার প্রেক্ষিতে স্মৃতির পাতা থেকে তুলে আনা আমার ব্যক্তিগত জীবনের কিছু অভিজ্ঞতার কথা স্মৃতিরোমন্থনে ভেসে আসে, যা আমার এই প্রবীণ মনে আজও স্মরণীয় ও জীবন্ত হয়ে আছে। 1977 সালে ফেব্রুয়ারি মাসের কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণের স্মৃতি সততই সুখের। বিজ্ঞাপন দেখে আমরা প্রথম বছরের ছাত্ররা হাজির হলাম কাঁচরাপাড়া স্টেশন নেমে বিশ্ববিদ্যালয়ের বাসে উঠলাম। সিনিয়র দাদারা আমাদের অভ্যর্থনা করে বাসে নিয়ে হোস্টেলে পৌঁছে রুম অ্যালট করে দিয়ে গেল। আমরা প্রত্যেকেই ওনাদের ব্যবহারে স্বচ্ছন্দ বোধ করলাম। তারপর অদ্ভুত আচরণ, গুরুগম্ভীর পরিবেশ। রুমে এসে নানা সাধারণ জ্ঞানের প্রশ্নবাণে আমরা জর্জরিত। বুঝতে অসুবিধা হয়নি আমাদের বোকা বানানোর প্রয়াস। আমাদের ব্যাচের ছেলেরাও তুখর, ওনাদের সাথে কথা বলতাম, কিন্তু একটা দূরত্ব রেখে যথাযোগ্য সম্মান দিয়ে। এরকম 1.5 মাস যাবৎ ওনাদের এড়িয়ে চলতাম। বেশ মনে আছে, আমরা 40 জন সহপাঠীদের একসাথে ওনাদের এড়িয়ে সিনেমা দেখতে যাওয়া। অতঃপর একটা মনোরম নবীন বরণের উৎসবের মধ্য দিয়ে আমাদের সংকোচ বা দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ওনাদের সাথে মেশার জড়তার অবসানে স্বাভাবিক ছন্দে ফিরলাম। এখনো সিনিয়র জুনিয়র সকলের সাথে এক আত্মিক সম্পর্ক বিরাজমান ও ভবিষ্যতেও তা থাকবে। বাস্তবতাকে মান্যতা দিয়ে নবীন বর্ষবরণের সুস্বাগতম জানাই নতুন ইংরেজি 2024 সাল। বিশ্ববাসীর জীবনধারা তোমার পূর্ণ আগমনের সূচি হোক, স্নিগ্ধ হোক ধরণীতল, শুভ হোক আমার নিরন্তর জীবন ভাবনা। শুধু নবীন বর্ষবরণের দ্বিধা একটাই, স্বপ্ন সন্ধানী জীবনের চলার পথে আশা করব থাকবে না কোনো সন্ত্রাসের অশুভ ছায়া, বিচ্ছিন্নতা, বিভেদ পন্থা, ভূকম্পন, খরা, বন্যা কিংবা সুনামির মতন প্রাকৃতিক উন্মাদনা অথবা বিচলিত করা মহামারী। শুভেচ্ছান্তে তপন কুমার মজুমদার, পৃথিবী এনক্লেভ, তেঘরিয়া, কলুপুকুর, রাজারহাট রোড, কলকাতা 700157। দূরাভাষ
এবারে চিঠিটি লিখেছেন সহেলী চক্রবর্তী, মহিষদা, ডিমারিহাট, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। লিখেছেন পিকনিক এই বিষয়। পিকনিক প্রিয় বেতার বন্ধন। বাবা অর্থাৎ শ্বশুর মশাই বলল, এই মাসে দ্বিতীয় পক্ষের বিষয় পিকনিক, তোর প্রিয় বিষয়। না লিখে আর থাকতে পারলাম না। প্রথমেই মনে পড়লো ছোটবেলার কথা, যখন মা রান্নার ধারে কাছে ঘেঁষতে দিত না, বলতো হাত পুড়ে যাবে। তখন জ্যাঠতো খুঁড়তো বন্দি নিয়ে ছোট ছোট খেলনা বাড়িতে রান্না করা ভাত ডাল মায়ের অলক্ষ্যে চুরি করে বাগানে নিয়ে গিয়ে পিকনিক করতাম। পরে মায়ের কাছে ধরা পড়ে আচ্ছা করে বকুনি খেতাম। বড় হয়ে কলেজের বন্ধুরা মিলে ঠিক করলাম 25শে ডিসেম্বর পিকনিক করব। যেমন বলা তেমনি কাজ। হাঁড়ি বাসন কোসন বাজার হাট ইত্যাদি সমস্ত কিছু তালিকা তৈরি করে প্রত্যেকের দায়িত্ব ঠিক করে নেওয়া হলো। এক বান্ধবীর দাদা গ্যাস সিলিন্ডার ওভেনের ব্যবস্থা করে দিল। মেনুর মধ্যে রাখা হলো খিচুড়ি, বেগুনি, পাঁপড়, চাটনি, মিষ্টি। রান্না নিজেরাই করা হবে। আমি ফ্রুটস চাটনি করার দায়িত্ব নিলাম। এদিকে আমি তো রান্নার রও জানি না। ঠিক করলাম মায়ের কাছ থেকে জেনে নেব, কিন্তু ব্যস্ততার কারণে মায়ের কাছে আর জানা হলো না। কাউকে বুঝতে না দিয়ে চাটনি রান্না করা শুরু করলাম। হলো কি, সমস্ত ফ্রুটস বেশি সেদ্ধ হয়ে গ্রেভি হয়ে গিয়েছিল, তবে টেস্ট ভালো হয়েছিল। সকলে চেটে পুটে খেয়েছিল। একটু নাচা গানা করে সন্ধেবেলায় বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে কোথায় পিকনিক করলাম মা জানতে চাইলে জায়গার নাম বলতে মা বলল, ওটা তো একটা শ্মশান। শুনেই হাত পা ঠান্ডা হয়ে গেল। বন্ধুদেরকে বলতে তারাও খুব ভীত হয়ে পড়ল। রাতে কেউ ঘুমোতে পারলাম না। অজানা ভূতের ভয়ে পরের দিন কোচিং এরও একই আলোচনা। পিকনিকের কথা উঠলে আজও এই স্মৃতি তাড়া করে বেড়ায়। ইতি সই সহেলী চক্রবর্তী, মহিষদা। বেতার বন্ধনে আসলে পিকনিকের অনেক স্মৃতি কিন্তু আমাদের জীবনে সাথে কিন্তু জুড়ে আছে। দেখতে পাচ্ছি আপনাকে, আপনি সঙ্গে রয়েছেন মিহির কুমার মণ্ডল, বলছেন খুব ভালো লাগলো নবীন বরণের দ্বিধা চিঠিটা। সাথে রয়েছেন যাদবেন্দ্র দা, বলছেন শুভ সন্ধ্যা বেতার বন্ধন ও সত্যজিৎ দাদা ভাই, নমস্কার জানাই, খুব ভালো অনুষ্ঠান উপভোগ করছি। আচ্ছা, সঙ্গে রয়েছেন আপনি হলেন সুমন কর, রয়েছেন অরূপ সরকার। অরূপদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে, সঙ্গে থাকুন সঙ্গে রাখুন এইভাবেই। নারায়ণ চন্দ্র মজুমদার শুনছেন, বলছেন শুনছি, এমনটাই লিখছেন আপনি। আর আপনিও আছেন কিন্তু, আপনি শুনছেন অনুষ্ঠান। চন্দন চক্রবর্তী রয়েছেন, আনন্দ কুমার মুখোপাধ্যায় রয়েছেন, ঠিক আছে। হ্যাঁ, একটু কিছুক্ষণ আগে মানে শুরুর দিকটাই নেটওয়ার্কের একটু সমস্যা ছিল, এবং সেই জন্য হয়তো একটু সমস্যার মধ্যে আমরা মুখোমুখি হয়েছিলাম। যাক, এখন সেই সমস্যাটা নেই আশা রাখছি। শোনা যাচ্ছে ঠিকঠাক, এটুকু তো আশা করছি। আমাদের বেতার বন্ধনের আহ্বায়ক বাবু রয়েছেন বাবলু কুমার সিনহা, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আর আমাদের সিদ্দিকিদাও আছেন, সিদ্দিকিদা শুনছেন অনুষ্ঠান। আর সিদ্দিকিদা শুনছেন যখন, তখন কিন্তু সিদ্দিকিদা একটা আমাদের জন্য তো উপহার রাখেনি। উনি লিখছেন, শেয়ার দিয়ে আছি আমি সিদ্দিকিদা। বেতার বন্ধন তোমার রাস্তা সুরতে উত্তাল, সুর পাবো আজ মিনার কণ্ঠে, সুর দেবে স্মিতা বিশ্বাস, সুপর্ণা আর এশা মৈত্র, দেয় যে গো আশ্বাস। এই আশ্বাসে ভরসা রাখি, ভরসা দেয় সত্যজিৎ, হবেই হবে বেতার বন্ধন তোমার আজকে জিত, হবেই হবে বেতার বন্ধন তোমার আজকে জিত। সাথে রয়েছেন আমাদের দিদি, বলছেন শুভ সন্ধ্যা, আমি আজ অনেক দিন পর যুক্ত হলাম, অসুস্থতার কারণে আসতে পারিনি। সত্যজিৎ ভাই, অজস্র অভিনন্দন। সবার আগে
শরীরটাকে ঠিক রাখতে হবে। আর এই সময়টাই বিশেষ করে একটু শরীরের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যেমন একটু আগে যখন এই স্টাডিও রুমে আসছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টিতে কিন্তু দুফস মানে একটু ভিজেও গেছি। আসলে এই সময়টা একটু হয়, আর এই সময়টা যখন এইরকম একটা আবহাওয়ার মধ্যে হাঁটতে হয় তখন কিন্তু নিজেদেরকে একটু সাবধানতা অবলম্বন করতেই হয়। দেবব্রত মুখার্জি রয়েছেন, ভালো লাগছে, নমস্কার সবাইকে, এমনটাই বলছেন আপনি। শুনতে থাকুন। আর এইবারের চিঠিতে যাব আমরা। আপনাদের উপস্থিতি অবশ্যই জানিয়ে দেব, সাথে আছি, অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে। সত্যজিৎ ভাইয়ের সুন্দর সঞ্চালনা এবং দিদি ভাইয়ের সুন্দর উপস্থাপনা বরাবরই মুগ্ধ করে, সবাইকে ধন্যবাদ, এমনটা লিখছেন তিনি হলেন দিলীপ কুমার দত্ত। বেতার বন্ধন বিষয় পিকনিক। মিত্রা চৌধুরী, 228 নতুন পল্লী, আদি কালীবাড়ি, পূর্ব বর্ধমান। ফোন নাম্বার 91701465468468। প্রিয় মনের মিতা, বেতার বন্ধন। পিকনিক শুনলেই মনটা কিরকম স্মৃতিমেদুর হয়ে যায়। অ্যালবামে খুঁজে ফিরি অতীত দিনের ঘটনাগুলো। তোমার বিষয়ে পিকনিক মনকে নাড়া দিয়ে যাচ্ছে, বিশেষভাবে ছোটবেলায় পৌষে একদিন এক ঝাঁক পাখিদের মতো যেন রোদ্দুরে বড় মামার তত্ত্বাবধানে বাড়ির সবাই বেরিয়ে পড়েছিলাম গঙ্গাবক্ষে নৌকো করে ব্যান্ডেলে পিকনিক করতে। স্রোতস্বিনী গঙ্গা বয়ে চলেছে তার আপন ছন্দে, আমরা হাত বাড়িয়ে স্পর্শ করে চলেছি তাকে। ওহ, কি শিহরণ, কি উল্লাস! হঠাৎ দেখি মা টিফিন বক্স করে কি সব নিয়ে এসেছে। ব্যাস, আমরা ভাই বোনেরা হুমড়ি খেয়ে পড়লাম, কি আছে দেখতে। বসে পড়লাম মাকে ঘিরে। তখন তো জানতাম না কি আনন্দ লুকিয়ে আছে ওই বক্সগুলোর ভেতরে। বক্সগুলো থেকে প্লেটে পড়তে লাগলো কত রকমের পিঠে, পুলি, পাটিসাপটা, আরো কত কিছু। এ বলে আমায় দাও, ও বলে আমায় দাও, শুরু হয়ে যেত ক্যাচোর ম্যাচোর। বড়দের নির্দেশ কেউ কিছু যেন গঙ্গায় না ফেলে। একটা ব্যাগে আছে, তার মধ্যে সব ফেলতে হবে। গঙ্গা ভাড়ের নানান দৃশ্য পেছনে ফেলে এগিয়ে চলেছে আমাদের নৌকা, আর আমরা দু চোখ ভরে উপভোগ করছি। এইভাবে গন্তব্যে পৌঁছলো আমাদের নৌকো। চারিদিকে ঘুরে দেখার, অচেনাকে চেনার, অজানাকে জানার যেন এক আবিষ্কার। পিকনিকে তখন বড়রা নিজেরাই রান্না বান্না করত, একটু বিশ্রাম নিয়ে যে যার কাজে লেগে পড়তো। তারপর রান্না বান্না হলে মেঝেতে শতরঞ্জি পেতে আমরা সবাই বসে পড়তাম। মাটির ভারে জল, কলা পাতায় শুরু হতো খাওয়া দাওয়া। ভাত, ডাল, তরকারি, মাংস, চাটনি, দই, মিষ্টি। পিকনিকের সবাই যেন উপভোগ্য। কমলালেবুর কোয়া মুখে দিতে দিতে ফেরার পথ ধরতে হলো। ফিরতে চাইছিল না মন, মনে হচ্ছিল কেন রোজ হয় না পিকনিক। স্মৃতির একরাশ স্মৃতি নিয়ে ফিরে চলল আমাদের নৌকা। শীতল শুভেচ্ছা, মিত্রা চৌধুরী, 228 নতুন পল্লী, আদি কালীবাড়ি, পূর্ব বর্ধমান। ফোন নাম্বার। বাহ, আসলে এই যে পিকনিকের গল্প মানেই তো খাওয়া দাওয়া, কি আর পিকনিক মানে জীবনের যে আকাশে আমরা বাস করি সেই আকাশ থেকে একটু ছুটি, সেই রোজকার জীবন থেকে একটু কি বলুন তো, উন্মুক্ত বাতাস বলতে পারি, বা বলতে পারি নিজের ইচ্ছে মতো অক্সিজেন, বা হয়তো বলতে পারি অন্যদিন যে নিয়ম শৃঙ্খলার মধ্যে হাঁটতে হয়, রান্নাঘরের অনেক কিছু নিয়ম লাগু থাকে, সেগুলো থেকে কিন্তু একেবারেই ছুটি। পিকনিক মানে অনেক অনেক আনন্দ আর অনেক স্মৃতির গল্প কিন্তু আজকে শুনছি আপনাদের লেখনী থেকে। সাথে রয়েছেন গোছায়েত পিন্টুবাবু, বলছেন নমস্কার, আমি হাওড়া মাঝু মারঘোড়ালি থেকে পিন্টু গোছায়েতের সঙ্গে আছি, খুব ভালো লাগছে আপনি শুনছেন, সাথে আছেন, এটা জানতে পেরে আমাদেরও খুব খুব ভালো লাগছে। যাদবেন্দ্রদা রয়েছেন, বলছেন খুবই সুন্দর লেখনী শৈলী, বর্ধমানের মিত্রা,
ম্যাডামের গুণী শিল্পী দিদি ভাই খুব প্রাণবন্ত রূপ দিয়ে পাঠ করলেন, মন ছুঁয়ে গেল। মিহির কুমার বাবু বলছেন খুব ভালো লাগছে পিকনিকের 2টি চিঠি। হ্যাঁ, আরও রয়েছেন আপনারা, আপনাদের উপস্থিতি। আর আমাদের দাদা লিখছেন যে পিকনিক বিষয়ে চিঠির লেখিকা শৈলী চক্রবর্তী আমার বৌমা। সুন্দরভাবে উপস্থাপনার জন্য দিদিভাইকে ধন্যবাদ। তমলুক থেকে চন্দন চক্রবর্তী। আপনাকে তো আবিষ্কার করেছি আমরা, বৌদিকেও আবিষ্কার করেছি, সাথে সাথে আপনার বৌমাকেও কিন্তু আবিষ্কার করলাম। বাহ, আসলে এই যে সৃষ্টি মানে লেখালেখি বা যারা এইসবের মধ্যে যুক্ত আছেন, সত্যি এরকম আপনজন হলে, এরকম আত্মীয় স্বজন হলে কোথাও যেন এক আনন্দ লাগে। অমিতাভদা রয়েছেন, বলছেন সবাই সাথে থাকবেন। একদমই তাই, সবাইকে সাথে থাকতে হবে কিন্তু, কারণ আপনাদের জন্যই অনুষ্ঠান, আপনাদের সাথে অনেকটা সময় মন খুলে আড্ডা দেব বলেই এই অনুষ্ঠানের আয়োজন। এবারে চিঠিটি লিখেছেন মানসী বড়াল, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে। শীতের কুয়াশাচ্ছন্ন সকালে মিষ্টি হাসি মাখানো আমার প্রিয় বেতার বন্ধন। বিষয় পিকনিক। আমাকে শৈশবের দিনটিতে ফিরিয়ে নিয়ে গেল। স্কুলের বার্ষিকী পরীক্ষার ফলাফল বেরোনোর পরে নতুন ক্লাসে ওঠার আনন্দের সাথে ছিল দুপুরে মা আর পাড়ার কাকিমাদের গল্প শোনা, বন্ধুদের সঙ্গে পুতুল খেলার ব্যস্ততা। একদিন এক দিদি বলল, পিকনিক করবি? আমরা সবাই রাজি। এরপর আলোচনা পর্যালোচনা শেষে ঠিক হলো যে আমাদের এক বান্ধবীর বাড়ির সামনে বাগানে দুপুরবেলা পিকনিক হবে। পূর্ব পরিকল্পনা মতো সকলের কাছ থেকে 1 টাকা চাঁদা নেওয়া হলো। এরপর দিদিদের সঙ্গে দোকান যাওয়া, আনাজপাতি কেনা, তরকারি কাটা, জল আনা, কত কাজ। আমাদের কি উৎসাহ! বেলা 11টার পরে মুড়ি বেগুনি চা খাওয়ার পরে রান্না চাপলো। আমাদের যখন রান্না শেষ হলো, সূর্য তখন প্রায় অস্তাচলে। আমরা খেতে বসলাম, কিন্তু আমাদের এক বান্ধবীকে দেখতে পেলাম না। ভাবলাম যে রিনা ঠিক সময় চলে আসবে। আমাদের পাতে গরম খিচুড়ি, ডবল ডিমের কারি পড়ে গেল। পড়ন্ত রোদে পিঠ দিয়ে আমরা খিচুড়ি খাচ্ছি, ঝালে প্রায় সকলের চোখ দিয়ে জল পড়ছে। এমন সময় রিনা এলো। তাকে দেখে সবাই অবাক। রিনা কাউকে কিছু না বলে জামার মধ্যে লুকানো একটা আচারের কৌটো বার করলো। আবার আচার! আমরা খুবই খুশি। কিন্তু আচারটা কোথার থেকে এলো জানা গেল না। খাওয়ার ঠিক শেষ পর্বে আসল ঘটনাটা ঘটল। দেখলাম পাড়ার সকলের পরিচিত ঠাকুমা লাঠি হাতে এগিয়ে আসছেন। রিনা ঠাকুমাকে দেখেই ও দাও। ঠাকুমার বাঙাল ভাষার গালিগালাজ বোধগম্য হতে আমাদের একটু দেরি হলো। যাই হোক, রিনা নাকি ঠাকুমার রোদে দেওয়া আমের আচারের শিশি চুরি করেছে এবং ওনার ধারণা যে বড়দের উস্কানিতেই সে এই কাজ করেছে। তারপর আর কি, দিদিদের কান্নাকাটি, ঝগড়া, রিনার ক্ষমা চাওয়া, কত ঘটনা। পরবর্তীকালে সব মিটমাট হলো ঠিকই, কিন্তু পিকনিক করবার কথাটা আর উচ্চারিত হলো না। শুভেচ্ছা সহ লিখেছেন চিঠিটি মানসী বড়াল, বিষ্ণুপুর রোড, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে। এবারে আসলে আচার চুরি করার গল্পটা এখন আনন্দের হলেও সেই সময় কিন্তু খুব একটা আনন্দের ছিল না, বুঝতে পারছি। সত্যি আমাদের সবার শৈশবে কিন্তু এরকম, মানে এখন আপনি হয়তো আনন্দ উপভোগ করছেন, সেটাকে ভেবে হয়তো মুচকি হাসছেন, কিন্তু সেই সময়টা মোটেই হাসির সিন ছিল না কিন্তু। কারণ আমরা সেই শৈশবে একটু কেউ ভয় দেখিয়ে দিলেই কিন্তু ভয় পেয়ে যেতাম।
কেউ হয়তো হয়তো আপনি আছেন, হয়তো আপনাকে কেউ বলছে এই তোর মা আসছে দেখ, মানে এই যে একটা আনন্দের মধ্যে আপনি আছেন, কিন্তু হঠাৎ করে এই দেখ তোর মা আসছে, এইটা শুনেই হয়তো আপনি তখন ভয় খেয়ে কিন্তু আজকে হয়তো আপনি মনে করছেন, ইস, সেই সময়টা কত আনন্দের ছিল, কি সুন্দর না ছিল। বিষয় পিকনিক লিখেছেন অমিত কুমার রায়। ঘর ছেড়ে কিছু দূরে ছাড়া মন ঝিকমিক, পিকনিক পিকনিক দিকে দিক দিকে দিক, নদী পাড়ে বালুচরে কাঁচ জল তীর তীর, শীতমাখা ঝাউবন বাঁশপাতা রোদক্ষীর, ধান কাটা ফাঁকা মাটি পিকনিক করে কাটে, সরিষার পিঠফুলে শিল্পীর মন হাটে, প্রজাপতি মৌমাছি নাচানাচি গুনগুন, রাধাবাড়া গন্ধেতে মেঠো মনে বাজে ধুন, রং মাখা ছাতা খুলে চেয়ারেতে বসে পড়া, শিশু সাথী কথা বলে নেই আজ বই ধর, কিছু দূরে ভীম সুরে ডিজে বাজে দমাদম, বুক পারে কিল ঘুষি যেন নিধিরাম ছড়ে বম, রাধাবাড়া পরে ভাই নানা সাদে হাত চাটা, আতপোড়া আজ সেদ্ধ হোক বা মুরগি পাঠা, আতপেটা হয় যদি তবু রাগ করো না, পিকনিক মানে ভাই পেট ভরা ধরো না, সাবধানে গাড়ি চড়ো ইঞ্জিন চাকা ঘোরে, চুলবেনি সামলিও টানে জানি খপ করে, খুশি হাসি কান্নার যেন না সে রূপ ধরে, ধর পরে 3 চাকা গাড়ি দেখে ভয় করে। সম্প্রতি 8ই ফেব্রুয়ারি বিকেলে চড়ুইভাতি সেরে পশ্চিম মেদিনীপুরের ত্রিবেণী পার্ক থেকে ফেরার পথে যে মর্মান্তিক নৌকা দুর্ঘটনা হয়ে গেছে, তাদের পরিবারবর্গকে জানাই সমবেদনা। অন্য একটি দুর্ঘটনা যা বেশ কিছুদিন আগেই ঘটেছে তা হলো ইঞ্জিন ভ্যানে কিশোরের চুল মেশিনের চাকায় জড়িয়ে মাথা থেতলে দিল। যদিও পদস্খলনের কিন্তু নেই, তবু সতর্কতা হোক পথ চলার দিশা। নমস্কারান্তে অমিত কুমার রায়, ঝিকিরা, হাওড়া, চলভাস এবারের পত্রবন্ধু হলেন মমতা বিশ্বাস, নবদ্বীপ রোড, কৃষ্ণনগর, নদিয়া। বিষয় পিকনিক। তিনি লিখছেন, শ্রবণ প্রিয় বেতার বন্ধন, আজকের পিকনিক হলো আমাদের ছোটবেলার চড়ুইভাতি। এই চড়ুইভাতি করার আগাম কোনো পরিকল্পনা হতো না। সঙ্গী সাথীরা ছুটির দিনে ঠিক করলো চড়ুইভাতি হবে। ব্যাস, বাড়ির বাগানে বা জমিতে অপটু হাতের উনুন তৈরি হয়ে গেল, আতলা ইট বা 3 দিকে 3টি ঢিল বসিয়ে, শুকনো ডাল পাতা পাটকাঠি হই হই করতে করতে জড়ো হয়ে করে নিয়ে এলাম সবাই। চড়ুইভাতি মানে পাশের বাড়ির জেঠিমার হাঁড়ি কড়াই সেদিনের মতো আমাদের দখলে। স্নানের পর প্রত্যেকে থালার উপর চাল, শীতের সবজি, বড়ি, হাঁসের ডিম, আলু, তেল, নুন, হলুদ, লঙ্কা, জিরে, তেজপাতা নিয়ে হাজির হতাম। সবাই কিন্তু সব কিছু দিতে পারতো না, সেটা নিয়ে কারোর মাথা ব্যথা ছিল না। ডিমের ঝোল, ভাত, বেতর শাক ভাজা অথবা বড়ি দিয়ে 5 মেশালি সবজি রান্না করার কাজে সবাই হাত লাগিয়েছে। সন্ধে হবার আগেই কলা পাতায় ষাঁড় বেঁধে খাওয়ার সে কি আনন্দ! নুন ঝাল কম বেশির ভ্রুক্ষেপ নেই কারো। দলের বড় 2-4 জন পরিবেশন করছে। খাওয়ার শেষে আগুন জ্বালিয়ে হাত পা সেঁকে নিয়ে গিয়ে কালি ঝুলি লেগে একাকার। এই চড়ুইভাতি করতে গিয়ে রান্নার হাতে খড়ি হয়ে যেত অনেকের। চড়ুইভাতি কখন বনভোজন হয়ে গেল একটু দূরে গিয়ে পরিকল্পিত বনভোজন। আড়ম্বর বেড়ে গেল, সঙ্গে খরচ। কর্মক্ষেত্রে যোগদান করার বছরই
জমিয়ে পিকনিক হলো হেমন্ত হিমঘরে। প্রায় প্রতি বছরই হয়, শুধু বরাদ্দ টাকা দেয়া। ইচ্ছে হলে খুব জোর পরিবেশনে একটু হাত লাগানো, আরাম আছে। নেই চরমহাতির সেই নির্মল আনন্দ। কয়েক বছর হলো উঠোন ভোজনে সেই চরমহাতির নির্মল আনন্দের উষ্ণতার চারপাশটি পরিবারের লোকেরা ভরিয়ে তোলার চেষ্টা করি। মেনু খিচুড়ি, ঘ্যাট, চাটনি, পাঁপড় ভাজা। খাওয়া শেষে উনানে তাপে হাত পা ছেঁকে নি। সঙ্গে চলে পিকনিকের সাতকাহন। সকলকে নববসন্তের উষ্ণ ভালোবাসা জানিয়ে শেষ করছি। নমস্কারান্তে, মমতা বিশ্বাস, নবদ্বীপ রোড, কৃষ্ণনগর, নদিয়া। রাজীব বাবু আছেন, শুনছেন অনুষ্ঠান, শুনছেন আমাদের যাদবেন্দ্রদা। উনি শুনছেন, আমাদের সাথে রয়েছেন অখিল মেটে। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। শুনছেন আপনি, অনেকেই রয়েছেন দেখতে পাচ্ছি। রূপকথা বিশ্বাস রয়েছেন, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। সিদ্দিকদা রয়েছেন, বলছেন যে আমিও আছি। আপনি যখন আছেন তখন আপনাকে তো রাখতেই হবে অনুষ্ঠানে। শুনতে থাকুন আর সঙ্গে থাকুন। এবারে যার চিঠিটি পাঠ করব তিনি হলেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে লিখছেন। বিষয় পিকনিক। লিখছেন, প্রিয় শব্দ সুন্দরী বেতার বন্ধন, শুভেচ্ছা নিও। চাটনি, পাঁপড় আর বেগুনি ভাজা। আহা, কি সুন্দর টেস্ট! তুমি আবার হয়তো পাগল ভাবছো যে এই সাত সকালে আবার কেমন শুভেচ্ছা। হ্যাঁ গো সুন্দরী, গতকাল আমরা পিকনিক খেয়ে এলাম, তারই স্বাদ এখনো জিভে, ঠোঁটে, মুখে লেগে আছে। আমরা একটা বড় বাস ভাড়া করে গোটা 10 পরিবারের সদস্যদের নিয়ে পৌঁছে গিয়েছিলাম ম্যাসাঞ্জোর। জায়গাটা তো অবশ্যই প্রকৃতির দান। উঁচু উঁচু পাহাড়ের মাঝে মানুষের তৈরি করা জলাধার। এখানে আমরা একটা সুন্দর পাহাড়ি ঢালু জায়গায় আমাদের আসন বিছিয়ে রান্নার সরঞ্জাম সাজালাম। আমাদের সাথে কিছু রেডিমেড টিফিন ছিল, সেগুলো খেয়ে শুরু হলো রান্নার কাজ। ছোটরা তাদের মতো খেলা শুরু করলো, মেয়েরা জুড়ল গল্প, আর আমাদের মধ্যে কয়েকজন ফষ্টি নষ্টি আর রান্না বান্না। বুঝলে বেতার বন্ধন, কি আনন্দ, কি আনন্দ, তা ভাষায় প্রকাশ করা যাবে না। কবে যে কোন মনীষী এই পিকনিকের প্রচলন শুরু করেছিলেন, এই পিকনিক ব্যাপারটি না থাকলে জীবনে অনেক আনন্দ ঘন মুহূর্ত অধরাই থেকে যেত। কালকের পিকনিকের দৃশ্য এখনো তাজা টাটকা। চাটনি, পাঁপড় আর বেগুনি ভাজার স্বাদ সত্যি ভোলার নয়। এই আনন্দ ঘন মুহূর্তের স্মৃতি হয়তো বহু বহু দিন তাজা আর টাটকা থাকবে। তাই মনে মনে বারে বারে বলতে ইচ্ছে করে, পিকনিক তুমি বারে বারে ফিরে এসো প্রতিটি মানুষের জীবনে। পিকনিক তুমি বারে বারে ফিরে এসো
প্রতিটি মানুষের জীবনে। সুন্দর চিঠিটি লিখলেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম। অনেক ধন্যবাদ আপনাকে। বিষয় হলো পিকনিক। লিখেছেন অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, পিন 722154। একদমই তাই। অমিতাভদার চিঠিতে যাব তার আগে বলি যার গান শুনলাম শিল্পী গোস্বামী। সঙ্গে রয়েছেন আপনি হলেন সুভাষচন্দ্র বিশ্বাস, সাথে রয়েছেন অরূপ সরকার, সাথে রয়েছেন স্বপন বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে স্বাগত। শুনছেন অনুষ্ঠান বেতার বন্ধন আয়োজিত একলা রাতে তোমার সাথে। আর আজকে ফেব্রুয়ারি মাসের চিঠিপত্রের প্রথম পর্বের অনুষ্ঠান। আপনাদের চিঠি নিয়ে যারা হাজির হয়েছেন তারা হলেন মীনা ঠাকুর, স্মিতা গুপ্ত বিশ্বাস, সুপর্ণা গাঙ্গুলি এবং এশা মৈত্র। আর আপনাদের তো সাথে আমি আছি, আপনাদের বন্ধু সত্যজিৎ। তাহলে এখন আমরা যাই চিঠিতে। আপনজন বেতার বন্ধন। জানি জীবন যন্ত্রণায় জর্জরিত মানুষের সাময়িক বিনোদনের উৎকৃষ্ট মাধ্যম পিকনিক। এরকমই এক পিকনিকে গিয়ে আনন্দের জায়গায় একরাশ দুঃখ বেদনা নিয়ে বাড়ি ফিরেছিলাম একদিন। সেদিন থেকে পিকনিকের ওপর আমার অনীহা। আসলে আর্থিক সচ্ছলতা এলেও মধ্যবিত্ত মানসিকতা রয়ে গেছে অন্তরে। না হলে আনন্দ করতে পিকনিকে গিয়ে সবার চোখ এড়িয়ে ওই অভুক্ত ছেলেগুলোর উচ্ছিষ্ট খাবারের প্রতি লোলুপ দৃষ্টি আমি দেখতে পেতাম না। বাড়ি ফিরে কদিন ভাবছি আনন্দ উপভোগের ক্ষেত্র। পিকনিক হলেও পিকনিক স্পটে আনন্দের ঘটি হারানো উচিত নয়। আসলে সেদিন আমাদের পিকনিক স্পট ছিল কংসাবতী নদীর চর, পাশে ছিল গরিব অধ্যুষিত একটি গ্রাম। আমাদের গাড়ি ওখানে পৌঁছতেই ওই কনকনে ঠান্ডাতেও প্রায় আদুল গায়ে কয়েকজন শৈশব অতিক্রান্ত কিশোর কিশোরী আমাদের কাছে এসে জানতে চেয়েছিল সাহায্যকারী লাগবে কিনা। আমরা আনন্দের আতিশয্যে ওদের পাত্তা না দিয়ে তাড়িয়ে দিতে চাইলে ওরা বলেছিল, না বাবু, পয়সা দিতে হবে না। আমরা কোনো উত্তর না দিতেই ওরা সসম্মানে সরে গেছিল। ওদের অপুষ্টিজনিত চেহারা, পোশাক আশাক দেখেও আমাদের একবারও মনে হয়নি ওরা কি উদ্দেশ্য নিয়ে আমাদের সাহায্য করতে চাইছে। এরই মধ্যে আমাদের পিকনিক জমে উঠেছিল। আমরা বাঁধনহারা ফুর্তিতে প্রায় জ্ঞানহীন হয়ে খানাপিনার সাথে একসময় সস্তা দামের মুরগির টুকরোগুলো নিয়ে
ছোড়াছুড়ি শুরু করেছিলাম নিজেদের মধ্যে। তারই মধ্যে আমার চোখ চলে গেছিল পাশের কাজছোপের আড়ালে লুকিয়ে থাকা বাচ্চাগুলোর দিকে। তাড়িয়ে দিলেও ওরা ফিরে যায়নি। অভাব আর ক্ষুধা ওদের আটকে রেখেছিল পিকনিক বাবুদের বেড়ে যাওয়া ফেলে দেওয়া খাবারের ওপর। স্পটে দেখেছিলাম ওদের লোলুপ দৃষ্টি ছুড়ে দেওয়া মাংসের টুকরোগুলোর ওপর। পিকনিক করতে এসে ক্ষুধার্ত অভুক্ত মানুষের লোলুপ দৃষ্টি আর আমাদের খাদ্য অপচয় দেখে পিকনিকের প্রতি মোহভঙ্গ আমরা সেদিনই ভেবেছিলাম আমার খাবারটা সাজিয়ে রেখে চলে যাব। কিন্তু সতীর্থতা চাইল বাড়তি খাবার প্যাক করে নিয়ে যাবে। সব গুছিয়ে নিয়ে গাড়ি আগতেই পিছন ফিরে দেখলাম ওরা দৌড়ে এসে খুঁজছে পিকনিকে ফেলে আসা মাটি মাখা সস্তা টুকরোগুলোকে, যেমন করে মানুষ অমূল্য সম্পদ খোঁজে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, শ্রদ্ধা জানিয়ে শেষ করলাম। অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট গেলিয়া, থানা জয়পুর, বাঁকুড়া। ফোন নাম্বার শুনছিলাম আপনার লেখাটি অমিতাভদা, মানে বা শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম। সত্যি জীবনের সব কিছুকে সহ্য করা যায়, নতুন জামা কাপড় না হলেও চলে, নতুন সাবান তেল না হলেও চলে, কিন্তু ক্ষুধাকে নিবারণ করার জন্য যা করতে হয় তাই করতে হয়। আসলে এই যন্ত্রণা যে বড় যন্ত্রণাদায়ক। যখন ভেতরের জ্বালা জাগে তখন আর কোনো কিছুকেই বোধ হয় সহ্য করা যায় না। আপনার চিঠিটা শুনতে শুনতে ভেতরটা কীরকম যেন একটা হয়ে গেল। সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। এবারে চিঠিটি লিখেছেন কানন কুমার মুখোপাধ্যায়। 1/G/5 বিবেকানন্দ পার্ক, দুর্গাপুর 12 থেকে। লিখছেন, প্রিয় বেতার বন্ধন, দ্বিধাহীন চিত্তে নবীন বরণের উন্মাদনায় বছর শুরুর পূর্ণ লগ্নে আতশবাজির রঙিন আলো আর আওয়াজে ঝলসে ওঠে সমুদ্র হিমাচল। আরো একটা প্রবীণকে পিছনে ফেলে শুরু হয় নতুনের সাথে পথ চলার অঙ্গীকার। মনে পড়ে ছেলেবেলার কথা। অভিভাবকরা একদিন হাতে ধরে রাখা পেন্সিলখানা সরিয়ে ধরিয়ে দিয়েছিলেন ঝর্ণা কলম। হয়তো বা অন্তরালে লুকিয়েছিল একটা প্রচ্ছন্ন হুমকি, এখন থেকে তোমার ভুলগুলো আর আগের মতো মোছা যাবে না। কালের প্রবাহে এরপর শুরু হয়েছে পুরনোকে ভুলে নতুনকে আপন করে পথ চলা। অবুঝ শৈশবকে পিছনে ফেলে বরণ করেছি রোমান্টিক কৈশোরকে। রোমান্টিক কৈশোর একদিন হারিয়ে গেছে পরিণত যৌবনের সংস্পর্শে, আর পরন্ত যৌবন আজ বরণের প্রতীক্ষায় অবশ্যম্ভাবী বার্ধক্যকে। একদিন হয়তো অম্বলের অভিঘাতে টক ঢেকুর উঠবে, দিনভর কিংবা পেট ফুলে উঠবে, জেনেও মুখরোচক খাবার দিয়েই শুরু করব দিনটা। বৈপরীত্যের সামনাসামনি হতে কিছুটা দ্বিধা গ্রাস করবে অবচেতন মনের একেবারে অলিন্দে, হয়তো বা অজানায় ভয়ে। জীবনে বাঁচতে চেয়েছি কখনো দ্বিধাহীন ভাবে নবীনকে সাদরে বরণ করে, কখনো বা প্রবীণকে জাপটে ধরে। নবীনকে বরণ করতে গিয়ে হারিয়েছি অনেক কিছু। বড় কাকা, ন কাকা, ছোট কাকা কিংবা রাঙামাসিদের আজ আর খুঁজে পাই না যৌথ সংসারের অলিন্দে। রেডিও, ঘড়ি কিংবা টিভি আজ বন্দি মুঠোফোনের স্মৃতিতে। হারিয়ে গেছে ঝরা পাতার গান, সর্পিল গতিতে এগিয়ে যাওয়া ট্রাম লাইনের টুং টাং, প্রতিবেশীর দরজায় কড়া নাড়া শব্দ অথবা জানলা বেয়ে নেমে আসা মাধবীলতার সুবাস।
চিঠির বোঝা নিয়ে ডাকপিয়ন আজ আর কড়া নাড়ে না শীত গ্রীষ্ম অথবা বর্ষার অলস দুপুরে। বেলা শেষে হারায় খুঁজি একটুখানি বিশ্বাস আর ভরসার নিরাপদ আশ্রয় স্থলটুকু, যেখানে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমানো যায় অন্তহীন অলসতায়। আর কি চাই? হোক না তা নবীনকে বরণ করে কিংবা কিংবা প্রবীণকে জড়িয়ে ধরে। কানন কুমার মুখোপাধ্যায়, 1/5 বিবেকানন্দ পার্ক, দুর্গাপুর, ভারতে লিখেছেন খুব সুন্দর একখান চিঠি। বিষয় পিকনিক। লিখেছেন ফুলকুমার বেরা, কোজাগরি, বারচণ্ডীভেটি, আমতলিয়া, থানা কাথি, জেলা পূর্ব মেদিনীপুর। সূচক 721427। প্রিয় বেতার বন্ধন, জীবনকে আমরা সকলে ভালোবাসি, কিন্তু নিজের মধ্যে সুখের উৎসমুখ আমরা খুঁজে পাই না সব সময়। ডুমুর বনের গোলাপ বীথিতে ধ্যান দেবীর নীলাভ ছায়ায় প্রতিদিন আষাঢ় স্নানে পা ধুই। আমের জঙ্গলের মৃদু ছায়ায় নিবেদন করি আমাদের সুরুচি, ভালোবাসা আর আনন্দের অভিব্যক্তি। তবু হৃদয়ে একটু পরিক্রমার আনন্দ অনুভব করতে পারি না। মনে ভিড় করে আসে স্বপ্ন আর অস্থির চিন্তারা। রাতের নক্ষত্রদীপ্ত নদীজল থেকে প্রবাহিত হয়ে সূর্যালোকে গলে গিয়ে স্বপ্নেরা আমাদের কাছে আসে অস্থিরতা নিয়ে। আমাদের আনন্দ ঘন সত্তায় তখন সূচিত হয় মুক্ত বিহঙ্গের ডানা মেলা দিগন্ত রেখা। জ্যোৎস্নার সিঁড়ি বেয়ে মন তখন ছুটে চলে অচিনপুরের আঙিনায়। মানুষ স্বভাবতই আনন্দবাদী, তাই বদ্ধ অচলায়নের পাষাণ গুহা হতে বের হয়ে উন্মুক্ত আকাশের নিচে সে মুক্তির নিঃশ্বাস ফেলতে চায়। পিকনিক হলো সেই গতানুগতিকতার নাগপাশ থেকে মুক্তির একটি আনন্দঘন প্রমোদ উপায়। একবার আমরাও দল বেঁধে বেরিয়ে পড়েছিলাম কলেজে পড়ার চাপকে দূরে সরিয়ে রেখে। সেদিনের সে আনন্দ আজও মনের মধ্যে মুক্ত বিন্দুর মতো টলমল করে। কলেজের দীপার সঙ্গে আমার একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছিল। পিকনিকে রান্নাবান্না, আড্ডা, গান, ইয়ার্কি, শেষে খাবারের ব্যবস্থা। আমাদের সিনিয়র প্রবিদ্যা বলল আজকে সব মেয়েরাই পরিবেশন করবে। বসে গেলাম আমরা অন্যান্যরা। দেখলাম মাংসের বালতি নিয়ে দীপা দেওয়া শুরু করেছে। আমার পাতার সামনে এসে 2 হাতা ভর্তি মাংস ঢেলে দিল। আমি হতবাক। যার প্রতি এত রাগ সে কিনা সবার থেকে বেশি মাংস আমার পাতে দিল। আমার সমস্ত রাগ যেন নিমেষে উধাও হয়ে গেল। খাওয়া শেষ করে দীপার সামনে গিয়ে দাঁড়ালাম। দীপা আমার দিকে তাকিয়ে বলল, আমি তো তোমার শত্রু, তুমি কেন এসেছো আমার কাছে? আমি কিছু না বলে তার 2টি হাত চেপে ধরলাম। তারপর সারাটা দিন দীপা আমার সঙ্গেই কাটিয়েছে। কোনোদিন সেই নৈকট্যকে আর দূর করিনি। প্রিয় বেতার বন্ধন, পিকনিক আমাদের বর্তমান জীবনের শুষ্ক মরুভূমির বুকে এক টুকরো ওয়েসিস। এতে আছে মানুষে মানুষে বন্ধুত্বের নিবিড় আশ্বাস ও প্রকৃতির স্নেহ সুশীতল স্পর্শ আর অনাবিল আনন্দের মধুর পরশ। একরাশ শুভেচ্ছা সহ ফুলকুমার বেরা, কোজাগরি, বারচণ্ডীভেটি, আমতলিয়া, থানা কাথি, জেলা পূর্ব মেদিনীপুর। সূচক 72। সাথে রয়েছেন অনাথ বন্ধু দেবনাথ। বলছেন, অনেক অনেক হাসনা হেনা ফুলের শুভেচ্ছা জানিয়ে সাথে আছি বাংলাদেশ থেকে। আপনি শুনছেন, আপনার ওইখানে আমাদের শব্দ গিয়ে হাজির হচ্ছে, এটা জানতে পেরে ভালো লাগছে। সঙ্গে থাকুন। আপনার ওইখান থেকে আরও একজন শ্রী গোপীনাথ পাল, উনিও কিন্তু রয়েছেন। উনি বলছেন সাথে আছি। সাথে আছেন আপনারা, আপনাদের সাথে নিয়েই আমাদের পথ চলা। সোহেলী চক্রবর্তী আছেন, বলছেন একটু পড়ে এসেছি, আমার চিঠি শোনানো হয়েছে, এটা জেনে আমার
ভালো লাগছে। সাথে রয়েছেন প্রদীপ ঘোষ, উনি সাথে আছেন, উনি অনুষ্ঠান শুনছেন একলা রাতে তোমার সাথে। আর আপনারা জানেন যে আজকে চিঠিপত্রের আসর, ফেব্রুয়ারি মাসের যে বিষয় দিয়েছিলাম আমরা, সেই বিষয়ের উপর অসংখ্য চিঠি আমাদের দপ্তরে এসেছে, আর সেই সব চিঠিগুলোর কিছু নির্বাচিত চিঠি নিয়ে আজকের এই অনুষ্ঠান। অনেক চিঠি রয়েছে এখনো হাতে, এক এক করে আপনাদেরকে শোনাবো। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন অনুষ্ঠান। এবারে পত্রবন্ধু অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি। পিনকোড 712417। বিষয় পিকনিক। তিনি লিখছেন, প্রিয় বেতার বন্ধন, এই শীতের সময়টাতে মন একটু আলাদা রকম উচ্ছ্বাস পেতে যায়। তাই মাঝে মধ্যেই ছুটি পেলেই দল বেঁধে পিকনিকে বেরিয়ে পড়ি। সে বাড়ি থেকে একটু দূরেই হোক বা কাছাকাছি কোনো নদীর পাড়ে। তবে আজ লিখতে বসে বারে বারে আমাদের গ্রামের ছোটবেলার দিনগুলোর কথাই মনে পড়ছে। আমাদের গ্রামের বাড়ির কাছ থেকে একটু দূরে মাঠের মাঝে একটি বাউল ভাঙা বলে জায়গা ছিল। গ্রামের বড়দের মুখে শুনেছি ওই বাউল ভাঙার এক সময় এক বাউল এসে বাস করত। পাশেই ছোট্ট একটি পুকুর, তার চারিধারে সবজি ক্ষেত। শীত এলেই আমরা পাড়ার সমস্ত ছেলে মেয়েরা মিলে বনভোজন করতাম ওই বাউল ভাঙায়। তবে সেই পিকনিকে থাকতো না কোনো টাকা পয়সা, কোনো চাঁদা দিতে হতো না কাউকেই। বাড়ি থেকে ডাল, চাল, তেল নিয়ে যেতাম। আর ওই ভাঙার চারিপাশে আমাদের পাড়ার প্রায় সকলেরই চাষের জমি ছিল। তাই এই শীতের দিনে যত রকমের সবজি চাষ হতো, বাঁধাকপি, ফুলকপি, বড় বেগুন, পেঁয়াজ কলি, লঙ্কা, টমেটোর, পালং, নতুন আলু উঠে যেত এই সময়টাতে। কোনো সবজিরই অভাব ছিল না তখন। যে যার নিজেদের জমি থেকেই তুলে আনতাম সবজি, বাড়ির বড়দেরকে লুকিয়ে। তবে বড়রা জানতে পারলেও কিছু বলতো না। বাউল ভাঙার পুকুরের পাড়ে মাটির উনান তৈরি করে নিতাম আমরা। পুকুরের চারিধারে কলা গাছ থেকে শুকনো কলা পাতা জ্বালানির কাজে লেগে যেত। কাঁচা কলা পাতায় গরম খিচুড়ি, সে যে কি আনন্দ আর কি আনন্দ! আজও মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি পিকনিকে, কিন্তু সেদিনের গ্রামের বাড়ির বাউল ভাঙার পাড়ার সকলের সাথে পিকনিকের যে কি মজা! ধুইয়ে ধুইয়ে রান্না করা খিচুড়ি আর নতুন আলু ভাজা, তার স্বাদ এখন আর পাই না গো প্রাত্যহিকই। এখন দেখি মাঝে মধ্যেই নদীর পাড়ে ছেলে মেয়েদের পিকনিক করতে। সেই সকাল থেকে সারা দিন ডিজে বাজিয়ে বেহুশ হয়ে বাড়ি ফেরার নামই হলো যেন এখন পিকনিক। নমস্কার। পত্রটি লিখলেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি। পিনকোড। শুনছেন চিঠিপত্রের আসর। আমাদের যারা লেখক বন্ধু রয়েছেন, যারা আমাদের প্রত্যেকটা বিষয়ের উপর প্রত্যেক মাসে চিঠি লেখেন, ওনাদেরকে একটু অবগত করব আমরা। জানি আমাদের একটু ভুল ত্রুটি আছে, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তার সাথে সাথে আপনাদেরকেও আমরা বলবো, যখন যে অনুষ্ঠানে চিঠি লিখবেন, মানে আপনি যখন বেতার বন্ধনে লিখছেন বা অন্য কোনো অনুষ্ঠানে লিখছেন,
সেই সময় সেই অনুষ্ঠানের নামটি উল্লেখ করবেন। এমনটা নয় যে আপনি অন্য কোথাও কোনো চিঠি লিখেছেন, সেটা হুবহুব অন্য এক জায়গায় দিয়ে দিচ্ছেন। একটু যদি চোখ রাখেন লেখাটি দেওয়ার আগে, একটু নিজেরা কোথায় কি ভুল ত্রুটি রয়েছে একটু এডিটিং করে যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেন, তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা হয়। আশা রাখছি আমার বিষয়টি আপনারা একটুখানি বুঝবেন, নিশ্চয়ই চোখ রাখবেন, নিশ্চয়ই এই বিষয়ে একটুখানি অবগত হবেন। এবার আমরা যাব চিঠিপত্রের দিকে। অনুপ দে, ওনার চিঠিতে এখন আমরা যাব। এবারে চিঠিটি লিখেছেন অনুপ দে, বিষয় পিকনিক। প্রিয় বেতার বন্ধন, দল বেঁধে খোলা আকাশের নিচে নরম রোদের প্রলেপ মেখে জমাটি আহারের মেনু সহযোগে শীত উদযাপনকেই আমজনতা পিকনিক বলে মানে। এই পিকনিকের চালচলন খানিকটা ব্রিটিশ সাহেবদের কাছ থেকে ধার করা, আর খানিকটা কুলুই চণ্ডীর ব্রতের বনভোজন বা পয়লা মাঘের মাঠ রান্নার মিশেল। কিছু ক্ষেত্রে রবীন্দ্রনাথের চোখের বালি, পরশুরামের কামরূপিণী বা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বনভোজনের ব্যাপার ইত্যাদি উপন্যাস এবং গল্পের প্রভাব লক্ষ্য করা যায়। এর বাইরেও মাটির গন্ধ মাখা এক ধরনের পিকনিক বেশ প্রচলিত। এ হলো ক্ষেত খামারের পিকনিক। শীত, গ্রীষ্ম, বর্ষায় কাজের মাঝে আটপৌরে কৃষক জীবনের পিকনিক। সকালে দল বেঁধে চাষের কাজে চলেন কৃষকরা। কাজের ফাঁকে প্রাতরাশ, এমনকি মধ্যাহ্ন ভোজনও দল বেঁধে একসাথে। খাবারের মেনুতে ভাত, মুড়ি, পান্তার প্রাধান্য থাকে। দলের মধ্যে একে অপরের সাথে মেনু ভাগাভাগি হয় সানন্দে। ফুরসুত পেলেই সুখ দুঃখ ভাগাভাগি চলে প্রাণ খুলে। কাজের মাঝে খুনসুটি, ঠাট্টা, তামাশা চলতে থাকে মহা উল্লাসে। এরা সকাল থেকে সন্ধ্যা প্রকৃতির কোলে আনন্দে মাতেন। খোলা আকাশের নিচে প্রকৃতির প্রতিটি ঋতু উদযাপন করেন। প্রকৃতির সৌন্দর্য অবলোকন করেন সমারোহে, যেমনটি ডরোথি তার ডায়েরিতে লিখেছিলেন ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে প্রাকৃতির সান্নিধ্য উপভোগের বিবরণ। এখানে আড়ম্বরতা নেই কম, মেনুতে বাহাল্যতাও নেই। তবে এরা পিকনিকের মতো সারাটা দিন কাটান এদের কর্মক্ষেত্রে প্রকৃতির কোলে। কৃষকদের এই রোজ নামচাকে পিকনিকের মর্যাদা দেয়াই যেতে পারে। বলা যায় এ হলো অন্নদাতাদের অন্য রকমের এক পিকনিক। শ্রদ্ধা ও ভালোবাসা সহ চিঠিটি লিখেছেন অনুপ দে, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারে চিঠির বিষয় নবীন বরণের দ্বিধা। লিখেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সাজিবাড়ি, গ্রাম ও ডাক, জ্ঞানদাস, কান্দরা, পূর্ব বর্ধমান। প্রিয় চির নবীন বন্ধু, নববধূ সাজে নিরুপমা যেদিন শ্বশুর বাড়িতে পা রাখলো, বধূ বরণের আনুষ্ঠানিক ত্রুটি হয়তো হয়নি রায় বাহাদুরের। তবে অর্থপিপাসু রায় বাহাদুর বরপণের কয়েক হাজার টাকার জন্য দরিদ্র রামসুন্দর মিত্রের হতভাগিনী কন্যা নিরুপমাকে মেনে নিতে পারেননি কোনোভাবেই, যার পরিণতি পরিবারের সকলের কাছেই সে অবরেণ্য বা অনাহুত রয়ে গিয়েছিল সেদিন। সংসারে প্রবীণ ও নবীনের মধ্যে প্রবীণত্ব কর্তৃত্বের দ্বন্দ্ব চিরন্তন। নবাগত ছাত্রছাত্রীদের নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণের অনুষ্ঠান যতই আড়ম্বরের সঙ্গে পালিত হোক না কেন, প্রবীণদের কাছে নবীনরা কোনোভাবে র্যাগিং নামক ভয়াবহতার শিকার। আর সেই পরম্পরা চলে বছরের পর বছর ধরে। সম্প্রতি কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এই অমানবিক র্যাগিং এর চিত্র স্তম্ভিত করে আমাদের। অবশ্য অনেক জায়গায় এর বিপরীত চিত্র দেখা যায়। সময়ের মূল্য বুঝে নবীনদের সাদরে জায়গা করে দেন প্রবীণেরা। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এর প্রমাণ মিলেছে। কিন্তু অত বড় আসরে স্বনামধন্য সব লেখকদের মাঝে আমার লেখা কি স্থান পাবে? বেতারে পঠিত চিঠির সূত্র ধরে আমার সঙ্গে যোগাযোগ শুরু করলেন অনেকেই, যেন সমাদরে বরণ করে নিলেন আমার মতো নবীনকেও।
সময়ের নিয়মে প্রবীণ হতে চলেছি আমিও। এখন নতুন কোনো পত্র লেখকের নাম শুনলে খুব ভালো লাগে। পত্র সাহিত্য বাংলা ভাষা প্রজন্মের চক্রাবর্তে প্রবাহিত হয়ে চলুক আবহমান কালের স্রোতে। এগিয়ে চলুক অনুষ্ঠান, নবীনের স্বাগতম। ধন্যবাদান্তে নতুন বছরের শুভেচ্ছা। দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সাজিবাড়ি, গ্রাম ও ডাক, জ্ঞানদাস কান্দ্রা, জেলা পূর্ব বর্ধমান।
চিঠি লিখেছেন সুব্রত মুখার্জি। বিষয় পিকনিক। প্রিয় বেতার বন্ধন, নতুন ইংরেজি বছর 2024-এর শুভেচ্ছা নিও। তোমার দেওয়া বিষয় পিকনিক বা বনভোজন বা চড়ুই ভাতি যাই বলো না কেন, আসলে এ এক সামাজিক উৎসব বা আনন্দ অনুষ্ঠান, যেখানে পরিবার বা প্রতিবেশীর সঙ্গে সদল বলে নির্দিষ্ট জায়গায় গিয়ে খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া, গল্পগুজব, গান বাজনা, আরো কত কি। এই পিকনিক সম্বন্ধে আমার বর্তমান সময়ের একটি অভিজ্ঞতা তোমার কাছে তুলে ধরছি। আমাদের পাড়ার ছেলেরা গত 25শে ডিসেম্বর তারিখে পিকনিক করার ব্যাপারে দিন ঠিক করে এবং জায়গা ঠিক হয় নলহাটি ব্রহ্মাণী নদীর ধারে। এই পিকনিকে আমার বাল্যবন্ধু অজিত ঘোষ, যে স্বাধীনপুর গ্রামে থাকে, তাকেও সপরিবারে যোগ দিতে বলি। সেও খুশি হয়ে যথারীতি রাজি হয়ে যায়। তারপর নির্ধারিত দিনে সকালবেলায় আমরা সবাই ভলভো বাসে চড়ে পৌঁছে যাই পিকনিক স্পটে। সেখানে পৌঁছে পিকনিকের ব্যবস্থাপনা দেখে বন্ধু অজিত তো একেবারে এ কি কাণ্ড! চেয়ার টেবিল সাজানো, মাথার ওপর রঙিন ছাতা, ক্যাটারারের মাধ্যমে রান্নার ব্যবস্থা, ডিজে স্পিকারে গান, পৌঁছতেই জলখাবার রেডি। এ যেন এক আজব ব্যাপার। সে আমাকে বলে, এটা কি পিকনিক না কোনো পার্টিতে এলাম? আমরা তো পিকনিক মানে জানি স্পটে পৌঁছে সবকিছু জোগাড় করতে হয়, তার মধ্যে একটা আনন্দ থাকে। উত্তরে আমি বললাম, অজিত, যুগ পাল্টে গেছে। এখন সুবিধা মতো নিঃশুল্ক জায়গা খোঁজা থেকে পিকনিকের প্রয়োজনীয় খুঁটিনাটি সমস্ত কিছু জোগাড় করে রান্না করে খাওয়া, সে দিন আর নেই। এখন সবই ক্যাটারারের মাধ্যমে ভাড়ায় যেমন খরচা করবে, তেমনি খাওয়া দাওয়ার সাথে চাহিদা মতো সব ব্যবস্থা থাকবে। এ যেন ফেলো করি মাখো তেল। সে বলল, তাহলে পিকনিকে আনন্দ কোথায়? সবই তো দেখছি মেকি ভাড়া করা। এখন শুধু কষ্ট করে যোগদান করা, খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরা। এই পিকনিকে না এলে তো আমি বুঝতেই পারতাম না পুরোনো দিনের পিকনিকের সাথে বর্তমান দিনের কতটা পার্থক্য। তাই বলি, বেতার বন্ধন কালের নিয়মে সকলের সাথে সবকিছুর যেমন পরিবর্তন হয়, এই পিকনিকও তার বাইরে নয়। অর্থাৎ সেই প্রচলিত কথা, যেমন কলি তেমনি চলি। লিখেছেন সুব্রত মুখার্জি, রেলপাড়, রামপুরহাট, বীরভূম থেকে। একটু আগেই আমরা শুনছিলাম একটা গান, রাগপ্রধান গান। শিল্পী ছিলেন মহুয়া দাশগুপ্ত। মিহির কুমার বাবু লিখছেন যে খুব ভালো লাগলো গানটি। যাদবেন্দ্র বাবু রয়েছেন, বলছেন আহা অপূর্ব সাধারণ। সত্যি আজকের অনুষ্ঠানের কোনো মন্তব্য যথেষ্ট নয়, শুধু একরাশ মুগ্ধতা। শিখা জানা রয়েছেন, শুনছেন অনুষ্ঠান আর শুনছি এমনটাই বলছেন আমাদের মিলনদা, মিলন গায়েন। মিল্টন চক্রবর্তী রয়েছেন, উনি কিন্তু শুনছেন আমাদেরকে, সাথে রেখেছেন বেতার বন্ধনের এই অনুষ্ঠান। শামশের মল্লিক রয়েছেন, বলছেন শুনছি অনুষ্ঠান, সত্যিতের জন্য রইল শুভেচ্ছা ও শুভকামনা। লক্ষণ দাস ঠাকুরা রয়েছেন, আপনিও শুনছেন অনুষ্ঠান। শুনছেন অনাথ বন্ধু দেবনাথ, স্বাগত আপনাকে অনুষ্ঠানের সাথে রয়েছেন, সাথে রেখেছেন আমাদেরকে। আয়ত্রী নন্দী রয়েছেন সাথে, উনি শুনছেন অনুষ্ঠান, সাথে রেখেছেন আমাদেরকে। আর অলোকেশ দার রয়েছেন, উনি বলছেন যে রাগপ্রধান গানটি খুব ভালো লাগলো, শুভেচ্ছা রইল অলোকেশ পট্টনায়ক। দাদা, আপনার ভালো লেগেছে, আমরা এই বার্তাটি শিল্পীর কাছে নিশ্চয়ই আমরা দিয়ে দেবো। আর শিল্পীদের গান যখন আপনাদের ভালো লাগে, আপনাদের মনকে ছুঁয়ে যায়, তখন আমাদেরও খুব ভালো লাগে।
সেটা জেনে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন অনুষ্ঠান। আমরা এখন চিঠিপত্রে যাব। আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ফেব্রুয়ারি মাসের চিঠিপত্রের আজ প্রথম পর্বের অনুষ্ঠান। আর সাথে রয়েছে কিন্তু আমরা আমরা বলতে মীনা ঠাকুর, স্মিতা গুপ্ত বিশ্বাস, সুপর্ণা গাঙ্গুলি, এশা মৈত্র, আর আমি সত্যজিৎ। বিধানচন্দ্র সান্যাল বলছেন যে দারুণ সুন্দর লাগছে। এবারে চিঠিটি লিখেছেন কৃষ্ণচন্দ্র। বিষয় কথার কথা। প্রিয় বেতার বন্ধন, কথার কথা লিখতে গিয়ে পিসিমার কথা মনে পড়ল। মাসটা ছিল জ্যৈষ্ঠ, প্রচন্ড গরম, মাঠ ঘাট ফেটে চৌচির। সামান্য জলের জন্য মানুষ ছটপট করছে। সবাই ডাকছে, আল্লাহ মেঘ দে, পানি দে। না, বৃষ্টির কোনো লক্ষণ নেই। আমার পিসিমা ছিলেন সঙ্গীত অনুরাগী। তিনি রাগ প্রধান গান গাইতেন। সন্ধেবেলায় আকাশে একটু একটু মেঘ দেখা যাচ্ছে। পিসিমা বললেন আজ বৃষ্টি নামবে। তিনি নাকি ভবিষ্যৎ দ্রষ্টা। তিনি বললেন, রানী মীরাবাই যদি গান গেয়ে বৃষ্টি আনতে পারেন, তাহলে আমার প্রচেষ্টা বিফল কেন হবে? তিনি মীরাবাইকে স্মরণ করে মেঘমল্লার রাগে বৃষ্টি দেওয়ার জন্য তার ইষ্ট দেবতা কৃষ্ণ কানাইয়ার নাম গান শুরু করলেন। গানের ভক্তি ও সুরের লহমায় সকলেই আপ্লুত। জানি না, পিসিমার কথা হয়তো ভগবান শ্রীকৃষ্ণও শুনতে পেয়েছিলেন। অঝোর ধারায় আধ ঘন্টা বৃষ্টি নামলো। চারদিকে নিস্তব্ধতা। পৃথিবী শান্ত ও শীতল হলো। জীবকুলে প্রাণের স্পন্দন ফিরে এলো। আর উদ্ভিদ জগৎ যেন দীর্ঘশ্বাস ফেলে বাঁচার রসদ পেল। পিসিমার যেটা কথার কথা ছিল, সেটা বাস্তবে পরিণত হলো। চিঠিটি লিখেছেন কৃষ্ণচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। আমার হাতে এখন যে চিঠি, চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান ৭১৩৩০৪ থেকে অরূপ সরকার লিখছেন। বিষয় নবীন বরণের দ্বিধা। প্রিয় বেতার বন্ধন, উচ্চ মাধ্যমিক পাশ করতে না করতেই শৈশবকালে পিতৃমাতৃহারা মামার বাড়িতে মানুষ হওয়া শ্যামলা বর্ণের মেয়েটার বিবাহের জন্য পাত্র দেখা শুরু হয়ে যায়। বেশ কয়েকটি দেখাশোনার পর এক জায়গায় বিবাহ স্থির হয়। কিন্তু নববধূ রূপে আগত মেয়েটি শ্বশুর বাড়িতে পা রাখা স্তক চাপা গুঞ্জন শুরু হয়ে যায় তার গাত্রবর্ণ নিয়ে। বক্রোক্তে ছুটে আসে নববধূ রূপে নতুন বাড়িতে পদার্পণ করা মেয়েটির কানেও। মেয়েটি সব বুঝতে পেরে মনের কষ্ট মনেই চেপে রেখে অপেক্ষা করতে থাকে নিজেকে উপযুক্ত বলে প্রমাণ করার জন্য। কিছুদিনের মধ্যে সেই মেয়েটি নিজেকে নিজের সেবা পরায়ণতা, ধৈর্য, ত্যাগ, ভালোবাসা ইত্যাদির সাহায্যে একে একে শ্বশুর বাড়ির সবার মন জয় করে নেয়। সকলের দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে উঠে সে প্রমাণ করে ধৈর্য, ত্যাগ, তিতিক্ষা ইত্যাদি কোনো কিছুরই বিকল্প নেই। আর একটি ঘটনার কথা বলি। ঘটনাটা অবশ্য এখনকার নয়, অনেক বছর আগে। কর্মস্থলে যোগ দেওয়ার দিন থেকেই ছেলেটিকে তার বস অকারণেই হয়রানির স্বীকার করে। এমনকি ছেলেটির মাহিনাও আটকে রাখে বেশ কয়েক মাস। ছেলেটি তার ধৈর্য না হারিয়ে কর্মস্থলেই
অনেকেই উস্কানিসূচক কথাবার্তা সামলে নিয়ে সকলের সঙ্গে ভালো ব্যবহার করে যায়। অবশেষে তার বশ তো বটেই, ছেলেটির ধৈর্য, সততা, সহানুভূতি ইত্যাদির নিকট সকলেই হার মানে ও কর্মস্থলের সকলের মন জয় করে হয়রান মুক্ত হয়। তাই এ কথা বলতেই হয়, ধৈর্য হারালে চলবে না। প্রয়োজন থাকা সত্ত্বেও নবীনকে বরণ করে নিতে অনেকেই ইতস্তত বোধ করেন ও সন্দেহ পোষণ করেন। সেই পরিস্থিতিতে ভেঙে না পড়ে, ধৈর্য না হারিয়ে নবীনকেই তার যোগ্যতা প্রমাণের জন্য সততা, সেবা পরায়ণতা, সুব্যবহারের সাহায্যে সকলের মন জয় করে নিতে হবে। এর কোনো বিকল্প নেই। এই সুন্দর চিঠিটি লিখেছেন অরূপ সরকার, চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান, পিনকোড 713304। বিষয় নবীন বরণের দ্বিধা। কলমে ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি। প্রিয় বেতার বন্ধন, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, নতুন চাকরি স্থলে প্রথম যেদিন পা রাখা হয়, কম বেশি সকলে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, কেননা অন্যান্যরা কেমন ভাবে নেবে। কয়েকদিন পরে অবশ্যই দ্বিধাটাও কেটে যায়। ব্যক্তি জীবনে প্রথম স্কুলে যাওয়ার দিনে বেশ ভয় সংকোচ ছিল আমার, বন্ধুরা কেমন ভাবে নেবে আমায়। তবে ক্লাসে বসে প্রধান শিক্ষক মহাশয় যখন সকলের সঙ্গে আমার পরিচয় করে দিয়েছিলেন, তখন কিন্তু নতুন ছাত্র হিসেবে দ্বিধা, সংকোচ সব কেটে গিয়েছিল। একই অবস্থার মুখোমুখি হয়েছিলাম প্রথম দিনে মেডিকেল কলেজের ক্লাসের দিনে। তবে সিনিয়র দাদারা, তাদের ব্যবহার ও গোলাপ ফুল উপহার পেয়ে আমরা সকলে মুগ্ধ হয়ে গিয়েছিলাম নবীন বরণের দিনে। এক সিনিয়র দিদির সুললিত উদাত্ত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে মনটা সেদিন খুব ফুরফুরে হয়ে গিয়েছিল। চাকরি জীবনে প্রথম প্রত্যন্ত স্বাস্থ্য কেন্দ্রে জয়েন করার পর দ্বিধা ছিল ওই কেন্দ্রের অন্যান্য পুরাতন কর্মীরা কেমন ভাবে আমাকে নেবেন। দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটিয়েছিল খুব শীঘ্রই। পুরনো সব কর্মীদের কাছে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে পড়েছিলাম। একইভাবে দোলাচল চিত্তে থাকেন নববধূ যখন বিবাহের পরে প্রথম শ্বশুর বাড়িতে যান। শ্বশুরবাড়ির লোকেরা কেমন ভাবে তাকে নেবেন এই ভেবে। দু একদিন পরে এই সেই দ্বিধাটা কেটে যায় যখন তাকে শ্বশুরবাড়ির লোকজন বাড়ির অন্যান্যদের মতন একজন ভেবে দূরে ঠেলে না রেখে স্বাভাবিক আচরণ করে কাছে টেনে নেন। নতুনকে তাই সাদর আমন্ত্রণ জানিয়ে কবি কাজী নজরুল ইসলাম তার শানিত কলমে লিখেছিলেন, ওই নূতনের কেতন ওরে, কাল বৈশাখের ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। তেমনি একটা পুরাতন বছর চলে গিয়ে যখন একটা নতুন বছর আসে, পুরাতনে যা কিছু আবর্জনা, মন্দ জিনিস সরিয়ে নতুন বছরকে সাদরে অভ্যর্থনা জানাতে আমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব যাতে না থাকে, সেজন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, সময় গিয়েছে, নূতন হয়েছে পুরাতন, দ্বার খুলব আবার, আবার আসিয়াছে নূতন, লও তাহারে বরণ করিয়া। নমস্কারান্তে, ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি। এবারে চিঠিটি লিখেছেন দিলীপ কুমার চন্দ্র, বিষয় পিকনিক। প্রাণের সাথী বেতার বন্ধন, তোমার পিকনিক বিষয় জানার পর আমার ছোটবেলার এক বনভোজনের কথা জানাই। আমার বাড়ি গড়বেতা, এখানে আছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি, আছে শিলাবতী নদী। নদীর ওপারে একটি গ্রাম, নাম ভিকনগর। সেই গ্রামকে ঘিরে প্রচুর আম গাছ ছিল। সেই জায়গায় নাম কীর্তন মেলা। কথিত আছে মহাভারতের পাণ্ডবগণ অজ্ঞাতবাসে এই ভিকনগরে থাকতেন এবং সন্ধেবেলায় কীর্তন গান শুনতেন। ভিক্ষা করে পাণ্ডবদের সংসার চলত, তাই গ্রামের নাম ভিকনগর। নদীর এপারে গনগনিতে বক রাক্ষস ছিল। মধ্যম পাণ্ডব ভীম এই বক রাক্ষসকে বধ করেছিলেন। এই কীর্তন মেলাতে প্রতি বৎসর পয়লা মাঘ আমাদের বনভোজন হতো। এই বনভোজনে কোনো জাত ধর্ম মানা হয় নাই, সকলের প্রবেশ অবাধ।
এক কুনকে চাল, সামান্য পয়সা দিয়ে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, টমেটোর চাটনি, এই ছিল খাওয়ার উপকরণ। সারাদিন নদীর বালিতে খেলাধুলো করতাম, স্নান করতাম, আর বনকুল খেতাম, আর মাঠে মাঠে ঘুরে বেড়াতাম। প্রায় 3টের সময় খিচুড়ি খাওয়া হতো। সমস্বরে বলতাম, আসছে বছর আবার হবে। কিছু অভুক্ত মানুষও এই দিন খিচুড়ি খেয়ে যেত। এ যেন অন্নপূর্ণার ভাণ্ডার, শেষ আর হয় না। গাছের তলায় বসে খাওয়া কি যে আনন্দ, তা বোঝানো সম্ভব নয়। তবে বর্তমানে যে আম গাছ আর নেই, নদীও কেমন যেন মলিন। তবে এখন গনগনেতে মাংস সহযোগে বিলাসিতার পিকনিক বেড়েছে। তবে সেই আন্তরিকতা কোথাও যেন হারিয়ে গেছে। চিঠিটি লিখেছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দার পাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। বিষয় নবীন বরণের দ্বিধা। অরুণ কিরণ বেরা, গ্রাম এবং পোস্ট চকফুলডুবি, থানা সাগর, জেলা দক্ষিণ 24 পরগনা। দীপ্তময় বেতার বন্ধন। দিনান্তের অস্তরাগের পথে মরা নদীর উপর দিয়ে গাংচিলটা যখন উড়ে চলে আপন কুলায়, ঠিক তখনই দিনের শেষ ট্রেনটা এসে দাঁড়ায় কাকদ্বীপ স্টেশনে। একে একে সমস্ত যাত্রী নেমে আপন উদ্দেশ্যে রওনা দেওয়ার পর শুনশান স্টেশনে একা বসে মণিমালা। উদ্দেশ্যহীন ভবঘুরে জীবনে তখন দ্বিধাদ্বন্দ্বের অসীম দোলাচল। মনের মধ্যে স্রোতস্বিনী ফল্গু ধারাময় এক রাস হতাশা। বারে বারে চোখের সামনে ভেসে উঠছে নবীন বরণের দ্বিধাময় অপমান আর অপমানের মুহূর্তগুলো। মণিমালার কানে এখনো বেজে চলেছে শাশুড়ি মায়ের সেই কথা, এ কি কালো মেয়ে রে বাবা, খোকা তুই আর মেয়ে পেলি না, এই কালোটাকে কোত্থেকে জোটালি, ঘরে কি কালো বংশধর জন্ম দিবি, দূর কর দূর কর। এটা বলি মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। অথচ মণিমালা আজ আনন্দ উদ্ভাসিত হৃদয় সৌরভে সুশোভিত হয়ে নববধূর সাজে অম্লানের হাত ধরে এক বুক আশা নিয়ে দুয়ারে এসে দাঁড়িয়েছিল। উচ্চ শিক্ষিতা, স্মার্ট হওয়া সত্ত্বেও তাকে যে নবীন বরণের এমনতর দ্বিধাময় জীবন উপহার পেতে হবে তা সে কল্পনাতেও ভাবেনি। শুধুমাত্র গায়ের রং কালো হওয়ায় নববধূর রূপে বরণে এত দ্বিধা। আভিজাত্যের প্রসাদময় আতিশর্য মোড়া জীবন সুখে বিসর্জন দিয়ে নিরন্ন ঘুম ধরা জীর্ণ কুটিরের প্রবেশদ্বারে এসে দাঁড়িয়েছিল স্বর্গ সুখের সুখানুভূতির উজ্জ্বল আলোক প্রদীপ হাতে, আর বরণ করে নিতে চেয়েছিল সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন সৌরভকে। অথচ তাকেই কালো বলে স্বামী সংসার বিসর্জিত হয় ভেসে যেতে হচ্ছে অস্তাচলের অবগাহনের পথে। সত্যি কি কালো মেয়ের জীবন সুখের আলোয় এত প্রতিবন্ধকতা? সত্যি কি তাদের জীবনে এমনতর নবীন বরণের দ্বিধাময় জীবন সংসার? কখনো কি কালো মেয়ের জীবনে ফিরবে না আলোক উদ্ভাসিত মধুর নবীন বরণ? আসুন না, দ্বিধা দ্বন্দ্বময় দোলাচল কাটিয়ে কালোর আলোকে ভরিয়ে তুলি ভালোবাসার নবীন বরণ। নিবিড় বন্ধনে মুছে যাক নবীন বরণের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব, আর প্রতি ঘরে ঘরে উচ্চারিত হোক অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত সে ভালো, সেই তো তোমার ভালো। বিনম্র শ্রদ্ধাতে অরুণ কিরণ বেরা, গ্রাম এবং পোস্ট চকফুলডুবি, থানা সাগর, জেলা দক্ষিণ 24 পরগনা। আপনাদের লেখাগুলো পড়তে পড়তে, লেখাগুলো শুনতে শুনতে সত্যি হারিয়ে যাচ্ছি, বা হয়তো সমাজটাকে আরো একবার ঘুরে দেখছি। সত্যি এক একটা চিঠি এ যেন এক একটা সমাজের রূপ, যেখানে আমরা
আমাদেরকে ঘুরে দেখার একটা সময় বা একটা দিক অনুভব করছি। একদমই তাই। সেখানে রং, ধর্ম, বর্ণ নির্বিশেষে আসুন না আমরা সবাই এক হয়ে উঠি, আমরা সবাই এক হই। আসলে মানুষ হোক আমাদের পরিচয়, মনুষ্যত্ব হোক আমাদের পরিচয়। লিপি মেহতা শুনছেন, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আমাদের সাথে রয়েছেন সিদ্দিকিদা, বলছেন শুনছি, সাথে আছি। আর সাথে রয়েছেন যাদবেন্দ্রদা, উনি লিখছেন যে আজ বেতার বন্ধনের খুব সুন্দর বিষয় নির্বাচন, নবীন বরণে দ্বিধা, পিকনিক ও কথার কথা। সত্যজিৎ দাদা ভাই এর অনবদ্য সঞ্চালনা ও সংযোজন ও গুণী শিল্পীদের অনবদ্য সঙ্গীত ও সঙ্গীতের সুরমূর্ছনা, সব বেতার বন্ধুদের প্রতিটা লেখা খুব সুন্দর। আর সেই সব চিঠিগুলোকে প্রাণবন্ত রূপে আহ, প্রাণবন্ত রূপে রূপ দিয়ে দিচ্ছেন গুণী শিল্পীগণ। আর যে স্মিতা দিদিভাই, মেনাদি দিদিভাই, সুপর্ণা দিদিভাই এবং এশা দিদিভাই খুব সুন্দর ভাবে ওনারা চিঠিগুলো শোনাচ্ছেন। খুব মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ। এমনটাই লিখছেন আমাদের প্রিয় এবং নিয়মিত শ্রোতা বন্ধু, নয় আসলে আমাদের এক আত্মার আত্মীয়। সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। অলোক রায় আছেন, বলছেন খুব ভালো লাগছে অনুষ্ঠান। এসকে দাস রয়েছেন, শুনছেন অনুষ্ঠান। আপনাদের প্রত্যেককেই স্বাগতই অনুষ্ঠানে। আজকে সময় জানান দিচ্ছে 10:19 হয়ে 28 সেকেন্ড। আর একটা চিঠি আপনাদেরকে শোনাবো, কারণ সময় জানান দিচ্ছে এবার আসর থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। তাই বিদায় নেবার আগে অবশ্যই একটা চিঠি আপনাদেরকে শোনাবো। শামসুজ্জামান বাবুর চিঠি রয়েছে, আজকের অনুষ্ঠানের শেষ চিঠি। হলো শামসুজ্জামান, বাড়ির নাম সেতারা, গ্রাম টোলা, দক্ষিণ পাড়া, ডাকঘর বৈদ্যপুর, জেলা পূর্ব বর্ধমান। বিষয় নবীন বরণের দ্বিধা। লিখছেন, বন্ধু বেতার বন্ধন, প্রবীণ নবীনের দ্বন্দ্ব অনাদি অনন্তকাল প্রসারিত। আমার স্বাধীনতা সংগ্রামী বাবার 2 বছর 10 মাস জেল খাটাতে শিক্ষায় দীক্ষায় অনগ্রসর ঠাকুমা বাবাকে সারা জীবন অবমাননা করে জেল খাটা চোর, গুন্ডা, বদমাশ হিসেবেই দেখেছেন। বাবাও ভাবতেন যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া, শ্রী চৈতন্যদেবের কলসির কানায় আঘাতপ্রাপ্ত হওয়ার কথা। বলেছিলেন রামমোহন, বিদ্যাসাগর, মাদার টেরিজা এদের কথা ভাবো। পুরনোপন্থীরা নতুনদের কোনো মতেই সমাদর করতে চায় না। পৃথিবীর সর্বকালের অন্যতম বুদ্ধিমান বিজ্ঞানী গ্যালিলিও নতুনত্বের আস্বাদ পৃথিবীতে তুলে দিতে গিয়ে সারা জীবনেই চূড়ান্ত বিপর্যস্ত। তার জীবদ্দশায় তার আবিষ্কৃত বিজ্ঞান তত্ত্ব সারা পৃথিবী তো মানেইনি, উল্টে প্রভাবশালী পোপদের চক্রান্তে 8টি বছর চরম শারীরিক নিগ্রহ, ক্ষমা প্রার্থনায় বাধ্য
বাধ্য করা, জীবিত অবস্থায় গৃহবন্দী রেখে বাইরের মানুষের সংস্পর্শ থেকে বঞ্চিত করা, গুরুতর অসুস্থ অবস্থায় অন্তিম দশায় পৌঁছেছিলেন। তবুও কি পাল্টেছিল ছবি? 1642 8ই জানুয়ারি মৃত্যুবরণ করলেও 1835 সালে এসে তবে কিনা তার উপর থেকে সব নিষেধাজ্ঞা ওঠে। সম্প্রতি কারার ওই লৌহ কপাট গানটির রূপ বদলে বিপর্যস্ত তুঙ্গে। প্রচন্ড উদ্দীপনা জাগানো গান এভাবে দুমড়ে মুচড়ে যাবে? রয়্যালটি সংক্রান্ত আইনি জটিলতা অথবা ন্যায় অন্যায়ের প্রসঙ্গের বাইরেও বিদ্রোহী কবির প্রতি আমাদের অগাধ সমীহ এবং বাঙালি ভাবাবেগে আঘাত জাগানো নিয়ে প্রচুর লম্ফঝম্প হচ্ছে। কিন্তু নিষ্পৃহ নির্মোহ দৃষ্টি নিয়ে সার্থক বিচারকের নীতিতে বিচার করলে হয়তো নতুনত্বের পরীক্ষামূলক উপস্থাপনের পক্ষেই আপনার রায় ঘোষিত হবে। আসুন না, নতুন কিছু মানুষ এবং সময় তো তার বিচারক। যা বর্জনীয় তা সতত স্বতঃস্ফূর্ত ভাবে মুছে যাবে একদিন। আর চুপি চুপি বলছি, গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নতুনত্ব আপত্তিকর হলে সাহিত্য সম্রাটের প্রসিদ্ধ বন্দে মাতরমের আধুনিকরণও তো একই দোষে দুষ্ট। সেখানে কেন যথেষ্ট যোগ্য সমাদর লাভ করেছে, তবু নবীন বরণে আমাদের এত দ্বিধা কেন? এই সুন্দর চিঠিটি লিখেছেন শামসুজ্জামান, বাড়ির নাম সিতারা, গ্রাম টোলা, দক্ষিণ পাড়া, ডাকঘর বৈদ্যপুর, জেলা পূর্ব বর্ধমান। শুনছিলাম আপনাদের সুন্দর সুন্দর লেখনী। আসলে নবীন বরণের দ্বিধা, নতুন কিছুকে বরণ করে নিতে শুরুর থেকে একটু অসুবিধা হয়। মানে আমরা যেখান থেকে, যে রূপ থেকে, যে জায়গা থেকে আমরা সরে আসি বা সরে যায়, বা কেউ সেইখানে এসে হাজির হয়, তখন একটু যেন নিজেকে গুছিয়ে নেওয়া বা নিজেকে কিভাবে রাখা যাবে বা কিভাবে অন্যকে বরণ করে নেব, একটু তো অসুবিধা হয়। কিন্তু সেই নবীন যখন আর নবীন হয়ে ওঠে না, যখন সে কিছুদিন পরে আপনারই একজন, বা হয়তো থাকতে থাকতে একটা অভ্যেসে এসে যান, তখন দেখবেন মনে হয় যে না, এই ঘটনাটি হয়েছিল, বেশ হয়েছিল, না হলে এটা হতো না, না হলে এইভাবে পথ হাঁটাই হতো না। তাই নবীন বরণে একটু তো দ্বিধা হয়। তারপরে আমরা আসি পিকনিকে। আসলে পিকনিক মানেই আনন্দ, পিকনিক মানেই যে কোথায় আমরা ছিলাম একটু আগে আপনাদের সাথে আলোকপাত করছিলাম যে পিকনিক মানেই অনেক স্মৃতি, অনেক গল্প, আর জীবনকে কিছুটা সময়ের জন্য অন্য রকমভাবে, অন্য রূপে উপভোগ করা। আর যে একেবারে শেষে যে বিষয়টা ছিল কথার কথা, অনেক সময় আমাদের কোনো একটা চিন্তা ভাবনা, কোনো একটা
এলো, হুট করে শেয়ার করে দিলাম, হুট করে বলে ফেললাম। আসলে কখনো কখনো আমরা এই হুটহাট করে কিছু সত্যি জিনিস, কিছু মূল্যবান শব্দ, কিছু ভাবনা, যে ভাবনাটা খুব গভীর, কিন্তু খুব সহজেই হয়তো আমরা কথার কথাভাবে প্রকাশ করে ফেলি। সেটাই তো হয়েওছে আমাদের প্রত্যেকের জীবনে। শুনছিলাম আপনাদের চিঠিপত্র। আজ প্রথম পর্ব কিন্তু শুনলাম, দ্বিতীয় পর্ব থাকছে আপনাদের জন্য, এবং তৃতীয় পর্ব থাকছে। আমাদের 3টি পর্ব জুড়ে থাকছে আপনাদের চিঠিপত্রের আসর। আর আজকে আমার সাথে ছিলেন মীনা ঠাকুর, স্মিতা গুপ্ত বিশ্বাস, সুপর্ণা গাঙ্গুলি, এশা মৈত্র। আর শিল্পীরা ছিলেন আজকে মহুয়া দাশগুপ্ত এবং শিল্পী গোস্বামী। শিল্পী গোস্বামীর আরও একটা গান আছে, যে গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে আজকে যাদের যাদের চিঠি পড়লাম, ওনাদের নামের প্রাপ্তি স্বীকারটা করলে, মানে নামগুলো একবার বলে দিলে কি রকম হয়। আমরা আজকে চিঠি পড়লাম সুব্রত মুখার্জি বাবুর, চিঠি পড়লাম ডাক্তার প্রদীপ কুমার দাস বাবুর, চিঠি পড়লাম অরুণ কিরণ বেড়ার, চিঠি পড়েছি দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের, চিঠি পড়েছি সোহেলি চক্রবর্তীর, চিঠি পড়েছি তপন কুমার মজুমদারের, মিত্রা চৌধুরীর, অমিতাভ খাঁ, চিঠি পড়েছি ফুল কুমার বেড়াবাবুর, চিঠি পড়েছি মমতা বিশ্বাসের, অভিজিৎ মণ্ডল। আজকের মতো এখানেই অনুষ্ঠানের শেষ করছি। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু সত্যজিৎ, আর আমার সাথে ছিলেন মীনা ঠাকুর, শ্বেতা গুপ্ত বিশ্বাস, সুপর্ণা গাঙ্গুলি, এশা মৈত্র, আর আমাদের সাথে ছিলেন আপনারা। একেবারেই দেখতে পাচ্ছি আপনাদের একেবারে শেষ মুহূর্তেও কিন্তু রয়েছেন আপনারা। প্রদীপ কুমার বাবু রয়েছেন আমাদের
যাদবেন্দ্র দা রয়েছেন, শুনছেন অনুষ্ঠান। ফুলকুমার বেরাবাবু রয়েছেন অলোক রায় বাবু রয়েছেন, প্রসঞ্জিৎ মাইতি রয়েছেন, শুনছেন। আসুন আমরা শেষ শিল্পী গোস্বামীর গান শুনতে শুনতে আজকে শুভরাত্রি বলি। আবারও দেখা হচ্ছে সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অনুষ্ঠানে। আর ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুন্দর থাকুন।